By 2030, depression will be one of the leading cause of disability. এটি কি আপনারা জানেন? আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি কাজী মারুফুল আলম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হবে মানসিক স্বাস্থ্য ও মানবাধিকার। আমাদের দেশে মানসিক স্বাস্থ্য সমস্যাটি এখন একটা বড় ট্যাবু। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, আপনি যদি আপনার ভাই, বন্ধু বা আত্মীয় স্বজনকে এই কথা বলেন যে তোমার শরীরটা অনেকদিন ধরে খারাপ যাচ্ছে, তুমি একটু ডাক্তার দেখাও, তাহলে তারা কিন্তু আপনার এই কনসার্ন হওয়ার বিষয়টি বেশ পজিটিভলি নেবে। কিন্তু ঠিক তার উল্টো একটি চিত্র আপনারা দেখবেন, যদি আপনি সেই একই ব্যক্তিকে বলেন যে তোমার মনে হয় মানসিক একটু সমস্যা যাচ্ছে, তুমি একজন কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করো, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তিনি আপনার উপর উত্তেজিত হয়ে যেতে পারেন এবং খুব কাছের বন্ধু হলে আপনার উপর চড়াও হতে পারেন। তো বাংলাদেশে এখনও এই মানসিক স্বাস্থ্যের বিষয়টিতে মনে করা হয় একটা বড় ধরনের ট্যাবু। আমাদের শরীর যেমন অসুস্থ হতে পারে, আমাদের মনটাও যে অসুস্থ হতে পারে, এই বিষয়টি আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আসুন আমরা দেখি যে মানসিক স্বাস্থ্য বলতে আসলে আমরা প্রথমে কি বুঝি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মতে মানসিক স্বাস্থ্য হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি তার ক্ষমতাকে ব্যবহার করতে সক্ষম, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, উৎপাদনশীল ও কার্যকারী হতে পারে এবং তারা সমাজে অবদান রাখতে পারে। এই সংজ্ঞা মানসিক স্বাস্থ্যকে সামগ্রিক জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করে। কোভিডের সময় আপনারা দেখেছেন যে মানসিক স্বাস্থ্য বিষয়টি কত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠতে পারে। আপনারা জেনে অবাক হবেন যে একটি সমীক্ষায় দেখা গেছে 2021 সালের মার্চ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আত্মহত্যার সংখ্যা ছিল 14,406 জন, যেখানে কিনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 8,462 জন। অর্থাৎ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে মারা গেছে। আমাদের দেশের আইন ব্যবস্থা অনেক ক্ষেত্রে ব্রিটিশ শাসনে যে দাসত্বের চিহ্ন বহন করে চলেছে তার ছাপ এখনও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিদ্যমান আইনে খুঁজে পাওয়া যায়। আমাদের দেশে আজও আত্মহত্যার চেষ্টা একটি অপরাধ। দণ্ডবিধির 1860-এর 306 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন তবে তিনি সর্বোচ্চ 1 বছরের জেল অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। আত্মহত্যার চেষ্টা যদি কোনো ব্যক্তি করে তবে তাকে জেল জরিমানার ভয় দেখিয়ে কী লাভ হবে তা একটি কিন্তু গবেষণার বিষয়। এই আইনটি আমাদের ছোটবেলায় বহুল পঠিত একটি বাগধারা মরার উপর খাড়ার ঘায়ের সাথে আক্ষরিক অর্থে মিলে যায়। নিঃসন্দেহে একটি মানুষ যখন আত্মহত্যার চেষ্টা করছে তাকে মামলা দিয়ে বা জেল জরিমার ভয় দিয়ে কিভাবে সুস্থ করে তোলা যায় সেটি এখনও আমার বোধগম্য হয় না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ব্রিটিশরা এই আইনটি করে গেছিল, তারা ইতিমধ্যে কিন্তু এই আইনটির পরিবর্তন করেছে, কিন্তু বাংলাদেশে আজও আমরা ব্রিটিশ শাসন আমলের সেই দাসত্বের চিহ্ন বহন করে চলছি। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই বিতর্কিত আইনটি ইতিমধ্যে সংশোধিত হয়েছে। ভারতের 2017 সালের মানসিক স্বাস্থ্যসেবা আইন 2017 প্রণীত হয়, যার ধারা 115 অনুসারে আত্মহত্যার প্রচেষ্টা কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে যারা আত্মহত্যার প্রচেষ্টা করে তাদের সহায়তা এগিয়ে আসা। কিন্তু আমাদের দেশে ঠিক এর বিপরীত চিত্রটি আমরা দেখতে পাই। আমাদের দেশে এখনও এটা একটা পানিশেবল অফেন্স এবং এটা একটা কগনিজেবল অফেন্স, অর্থাৎ পুলিশ কিন্তু আপনাকে সরাসরি এই মামলায় গ্রেপ্তার করতে পারে কোর্টের কোনো ওয়ারেন্ট ছাড়াই। শুধু ভারতের কথা বললে কিন্তু ভুল হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, যার অ্যাপ্রোচ অনেকটাই কনজারভেটিভ, তারাও কিন্তু ইতিমধ্যে এই আইনটির পরিবর্তন করেছেন। আর USA, কানাডা এবং উন্নত দেশগুলোর কথা না হয় বাদই দিলাম, তারা বহু আগেই এই বিতর্কিত আইনটি অ্যাবলিশ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর নীতিগত সংক্ষিপ্ত প্রতিবেদনে আত্মহত্যা এবং আত্মহত্যার চেষ্টার ডিক্রিমিনালাইজেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আত্মহত্যাকে একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা উচিত, কখনোই অপরাধ হিসেবে নয়। আইনজীবী হিসেবে যখন আমরা বিভিন্ন পারিবারিক মামলা এখন ডিল করি তখন আমরা প্রায় দেখি যে এই মানসিক সমস্যাটা কিন্তু ডিভোর্সের একটি বড় কারণ। প্রায় দেখা যায় আমাদের ক্লায়েন্টের অথবা তাদের অপোজিট পার্টি অথবা আদার সাইডের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা রয়েছে এবং এই মানসিক সমস্যার মধ্যে স্ট্রেস ম্যানেজমেন্ট থাকতে পারে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেম থাকতে পারে, পর্ন অ্যাডিকশন আমরা দেখছি, অথবা অনেক সময় আমরা নতুন একটি শব্দ শুনছি, সেটি হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি। এবং এই ধরনের সমস্যার কারণে কিন্তু আজকাল পরিবারগুলো শুধু ভেঙে যাচ্ছে তাই নয়, এই পরিবারে যে সমস্ত শিশুরা থাকে তারাও কিন্তু খুবই গভীরভাবে অ্যাফেক্টেড হচ্ছে, যার সমস্যার সমাধান কিন্তু একমাত্র হতে পারে একজন মানসিক কাউন্সিলরের কাছে গিয়ে বা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা নেওয়া।
কিন্তু সেই চ্যালেঞ্জটি আমাদের সবসময় থেকে যায় যখনই আমরা তাদেরকে বলি যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা সেবা নিতে, তখন তারা কিন্তু এটি পজিটিভলি নেন না। কারণ হচ্ছে সেই যে ট্যাবু, যে আমরা জানি যখনই আপনি একজনকে বলবেন যে মানসিক স্বাস্থ্যের বিষয়ে কোনো চিকিৎসকের পরামর্শ নিতে, তখনই তারা মনে করেন যে আপনি তাকে পাগল বলছেন। এই সমস্যা থেকে আমরা যতদিন না পর্যন্ত বেরিয়ে আসতে পারবো, ততদিন কিন্তু মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের সমাজে আছে সেখান থেকে আমরা মুক্তি পাবো না। এবং এই কুসংস্কারগুলো আপনারা গ্রামে গেলে আরও বেশি দেখতে পারবেন। গ্রামে আপনারা দেখবেন যে যদি একজন ব্যক্তি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় আক্রান্ত হয়, তবে তারা কোথায় যায়? তারা কিন্তু প্রথমেই পীর, ফকির, দরবেশ, ওঝা, গুণিন এদের কাছে যায়। এবং এ কারণে যেটা হয় যে তাদের মানসিক যে স্বাস্থ্যের যে বিষয়টি, সেই সমস্যাটা কিন্তু অ্যাড্রেস করা সম্ভব হয় না। এবং আমরা অনেক সময় দেখেছি যে এই সমস্ত গুণিন বা ভণ্ড চিকিৎসকের বা ভণ্ড ওঝার চিকিৎসায় এই মানসিক রোগী কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়েছে। কিন্তু ওই যে আমরা মেনে নিতে পারি না যে আমাদের শরীরের মতো মনটাও অসুস্থ হতে পারে। এ কারণে আমরা অনেক প্রাণ হয়তো হারিয়েছি, যাদের সামান্য চিকিৎসা অথবা ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলা যেত। জুলাই বিপ্লবের পর আমরা সবাই এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যেখানে পুরাতন ঘুণে ধরা ধ্যান ধারণা বদলিয়ে নতুন একটি সমাজ ব্যবস্থার জন্ম নেবে। এই সমাজে কোনো মানসিক অসুস্থ ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করে জেলে আমরা পাঠাবো না, বরং রাষ্ট্র ও সমাজ তাকে ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে আবার সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। এই কামনায় আজকে শেষ করছি। ভালো থাকবেন সবাই।